বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জেডিএম বাংলাদেশ ফেসবুক পেজ, জেডিএম কোম্পানি লিমিটেড দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান। সেই কোম্পানির মার্কেটিং হেড অফ মার্কেটিং আমি ওহিদুল হাকিম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ একটি লাইভে। আমরা আজকের লাইভের বিষয় হচ্ছে ডিইউ টু সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষা সেই বিষয় এবং দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার পাশাপাশি সেটার ভবিষ্যৎ, এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা লাইভে আছেন দেশ থেকে এবং প্রবাসে দক্ষিণ কোরিয়া থেকে দেখছেন, বিভিন্ন দেশ থেকে দেখছেন, সবাইকে স্বাগতম জানাই। শুরু করছি আমাদের আজকের লাইভ। আজকের লাইভে আমার সাথে আছেন দুজন প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষা এবং উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য দক্ষিণ কোরিয়ায় এসেছেন। সম্প্রতি শুনবো তাদের থেকে তাদের দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা এবং বাংলাদেশ থেকে তারা কীভাবে আসলেন, কীভাবে এখানকার লাইফ লিড করছেন, ওনাদের অভিজ্ঞতা সম্পর্কে জানবো। আর আজকে শুরুতে একটি তথ্য দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা আজ যে তিনজন লাইভে আমরা আছি, আমার সাথে আছেন আমার ডান পাশে ঢাকা ইউনিভার্সিটি থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি বিবিএ ম্যানেজমেন্ট। আর আমার বাম পাশে আছেন হাবিবুর রহমান, ঢাকা ইউনিভার্সিটি সোশিওলজি ডিপার্টমেন্ট থেকে। আর এখানে বর্তমানে পড়াশোনা করছেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আরজু ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে। আর ডান পাশে যিনি ফখরুল ইসলাম ভাই আছেন, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ ম্যানেজমেন্ট কমপ্লিট করে জিবি এমবিএ গ্লোবাল বিজনেস এমবিএতে পড়াশোনা করেছেন। সেজং ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে এখন জব করছেন। বিস্তারিত শুনবো ওনাদের কাছ থেকেই। তা আমি ওনাদের কাছ থেকেই ওনাদের সংক্ষিপ্ত পরিচয় এবং ওনাদের দক্ষিণ কোরিয়াতে আসা চিন্তা চেতনা, বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ কোরিয়াতে আসা এবং দক্ষিণ কোরিয়ার ওনাদের বর্তমান অবস্থান, ওনাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই বিষয়ে ওনারা নিজ মুখেই বলবেন। আপনারা আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আমি প্রথমে শুরু দিতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসা ফখরুল ভাই। ওয়েলকাম আপনাকে কোরিয়াতে। আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নিজ মুখে আপনার অভিজ্ঞতার কথা শুনতে যাচ্ছি। ধন্যবাদ ওয়াহিদুল হাকিম ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, বর্তমানে আমার গ্র্যাজুয়েশন শেষ। তবে আমার যদি পূর্বের স্টাডি রেকর্ড যদি আমি বলতে যাই, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি ম্যানেজমেন্টের উপর। সেই সুবাদে ম্যানেজমেন্ট শেষ করে আমাদের নর্মালি ইউনিভার্সিটিতে এমবিএ করতে হয়। তো আমি চিন্তা করলাম যে আমি সেই এমবিএটা বাইরের কান্ট্রি থেকে কমপ্লিট করবো। তারই ধারাবাহিকতায় আমি, যদিও সকলেই একটা প্রায়োরিটি থাকে যে ইউরোপ, আমেরিকা, কানাডা অথবা অস্ট্রেলিয়ার দিকে মুভ করা, কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ নেই। 2023 সালে আমি কোরিয়াতে আসি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার জন্য, যেটি আমার মেজর ছিল গ্লোবাল বিজনেস এমবিএ। তো অনেকেই হয়তো অনেক রকমের প্রশ্ন করে বা অনেকেই অনেক রকম কনফিউশনে থাকে যে আদৌ কি সাউথ কোরিয়া ইজ বেটার দেন আদার ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। তো আমি এখানে আছি 2 বছরের ডিগ্রি কমপ্লিট করার পরে এখন জেডিএম কোম্পানি, কোরিয়ান জেডিএম কোম্পানিতে আমি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে নিযুক্ত আছি। তো আলহামদুলিল্লাহ প্রায় 2.5 বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে আমি আলহামদুলিল্লাহ এখানকার লাইফস্টাইল বলেন এবং এখানকার কালচারাল বলেন, হ্যাঁ ঠিক আছে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, বাট লাইফ স্টাইলের দিক থেকে, আর্নিং এর সেক্টর থেকে আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড এখানে কোরিয়ায় থেকে। যারা এখানে আসেনি তারা কখনোই এটা সম্পর্কে ধারণা রাখতে পারবে না, কারণ সকলেই জানে যে কোরিয়া, জাপান, চায়না সবাই এক কাতারে জিনিসটাকে মিলে ফেলে। আসলে কিন্তু তেমনটি নয়। যদি এশিয়ার দিক থেকে বলি, কোরিয়া হচ্ছে বর্তমানে সেকেন্ড রিচেস্ট কান্ট্রি বলা যায়, যেটা হচ্ছে প্রথমে জাপান, জাপানের পরে হচ্ছে আপনার কোরিয়া। তো সেই দিক থেকে আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর যে ইকোনমিক্যাল কন্ডিশন, জব ক্রাইসিস এবং পড়াশোনার শেষে আপনার জব অপরচুনিটির দিক থেকে চিন্তা করলে আমি
ইন কন্ট্রাস্ট অফ আদার আমার ফ্রেন্ড সার্কেল যারা কিনা এখন বর্তমানে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে, তাদের তুলনায় আমি বলবো যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ সাউথ কোরিয়া ইজ দ্য বেস্ট অপশন ফর হায়ার স্টাডি। তো আমি অ্যাজ এ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে বা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে আমি এই স্টেপটা ফরওয়ার্ড করলাম। আমার জানার মধ্যে খুব হাতে গোনা কয়েকজনই হয়তো এরকম আছে। তো আসার পর থেকে আমি খুঁজতাম যে আসলে আমাদের পাবলিকিয়ান দিক থেকে কয়জন আসছে এইসব সেক্টরগুলোতে। তো ডে বাই ডে আমরা যতই আমাদের পড়াশোনার সেক্টরগুলো এনলার্জ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, পাবলিকিয়ানরাও সাউথ কোরিয়াকে চুজ করছে। তার এই ধারাবাহিকতায় আমার একজন জুনিয়র আমার ঢাকা ইউনিভার্সিটির, সেও আমার সাথে যুক্ত হয়েছে এবং আরও কয়েকজন এরকম সিনিয়র ভাই ব্রাদার আছেন হাতে গোনা। তো আমরা যদি বলতে যাই এক কথায় যে হ্যাঁ, সাউথ কোরিয়াতে আপনার জন্য ভবিষ্যৎ আছে যদি আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারেন, আপনি যদি সেটাকে কাজে লাগাতে পারেন যে হ্যাঁ, আপনি এখানে একটা বেটার কিছু করবেন। আলটিমেটলি আপনি এখানে 2-3 বছর পড়াশোনা করলেন, দ্যাট মিনস আপনার লাইফ থেকে 2-3 বছর চলে গেল। আপনি আবার যখন নিউ কান্ট্রিতে যাবেন তখন কিন্তু আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি এখানে আপনি 2-3 বছর যখন পার করে ফেলবেন তখন কিন্তু আপনার এই কান্ট্রি সম্পর্কে একটা বিস্তর ধারণা চলে আসবে, যেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার ফিউচারটাকে সহজে গড়ে তুলতে পারবেন। আর যেহেতু ইনশাআল্লাহ আগামীতে প্রাইভেট সেক্টরের তুলনায় পাবলিকিয়ানরা এখানে সংযুক্ত হচ্ছে, ইনশাআল্লাহ আমি মনে করি যে এখানে একটা বেটার কিছু হবে। আর তারই ধারাবাহিকতায় আমাদের ওয়াহিদুল্লাহ কিং ভাইকে আমি দেখলাম, উনিও কিন্তু একজন, যদিও আমি এবং হাবিব ভাই পরিচয় দিলেন, উনি কিন্তু নিজে একজন পাবলিকিয়ান। তো উনি নিজেও এখানকার একজন প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ বলা যায় আমাদের মধ্যে আছেন। তো তাকে দেখলে আমরা আসলে অনুপ্রাণিত হই যে হ্যাঁ, ইনশাল্লাহ এখানে বেটার কিছু আছে, কেন আমাকে এখানে এসে আবার চারদিকে মুভমেন্টের জন্য চিন্তায় থাকতে হবে। তো এটাই বলবো আমি যে ইনশাল্লাহ আপকামিং যারা মাস্টার্স প্রোগ্রামে আসতে চান তাদের জন্য শুভকামনা থাকবে। আপনারা নির্দ্বিধায় সাউথ কোরিয়াকে আপনাদের ফার্স্ট লিস্টে রাখতে পারেন। ইনশাল্লাহ বেটার অপরচুনিটি মাস থাকবে এবং যে কোনো প্রয়োজনে আমরা হেল্প করবো। তো ভালো থাকবেন, এটাই ছিল আমার সংক্ষিপ্ত কথা। তো ওয়াহিদুল্লাহ ভাইকে আমি বলবো বিস্তারিত এগিয়ে নেওয়ার জন্য। জি, ধন্যবাদ ফখরুল ভাই, আপনার মূল্যবান বক্তব্য, মতামত এবং যে অভিজ্ঞতা আমাদের দর্শকবৃন্দ এবং গ্রাহকদের সাথে শেয়ার করার জন্য। আমি অবশ্যই আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসবো। আমি এই পর্যায়ে সুযোগ দিতে যাচ্ছি আমার হাবিবুর রহমান ভাইকে, যিনি আমাদের আজকে একটা বিশেষ অতিথি, একজন বিশেষ অতিথি। তো ওনার মুখ থেকে শুনবো ওনার অভিজ্ঞতা সাউথ কোরিয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম। প্রথমত ভাইকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আসতে বলার জন্য। তো বিষয় হচ্ছে, আমি আসলে আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাই। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, 2024 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করলাম। আমি সোশিয়োলজি ডিপার্টমেন্টে ছিলাম। তারপর বর্তমানে সাউথ কোরিয়ার অন্যতম একটি বিশ্ববিদ্যালয় আদি ইউনিভার্সিটিতে ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করছি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন। সো সাউথ কোরিয়াতে আসছি খুব বেশি দিন হয় নাই, টু বি স্পেসিফিক এটা প্রায় 2 মাস হয়েছে। মার্চ 2025 মার্চ তো মাত্র 2 মাস হয়েছে। তো সেই হিসেবে যে আমার যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনের তুলনায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে অবশ্যই অনেক কিছু দেখার এখনো বাকি। আমি আসলে অতটা অভিজ্ঞ না যে একেবারে, আমার কিছুই হয় না এখনো, জাস্ট আমার স্টার্টিং। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো, তবে ভবিষ্যতে আরো অনেক কিছু দেখার বাকি। তো সেইগুলোর অভিজ্ঞ, যেমন এখানে ভাইরা আছে, ভাইরা অনেক অভিজ্ঞ হইবেন বলা যায়, আলহামদুলিল্লাহ ওনারা এখানে প্রতিষ্ঠিত। তো ভাইরা কনফিডেন্টলি অনেক কিছু বলতে পারে, ইভেন ভাইদের অভিজ্ঞতা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। অনেকদিন ধরে ভাইরা আছে, ভাইরা জানে যে কীভাবে কী করতে হয়। তো সেই কারণে আমি বলবো যে নতুন যারা সাউথ কোরিয়া নিয়ে স্বপ্ন দেখে, সাউথ কোরিয়াতে আসতে চায়, ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ মানে ভাইরা একেবারে সাউথ কোরিয়ার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, স্পেশালি ভাই ওয়াহিদুল্লাহ ভাই এটা খুব ভালোভাবে জানেন। তো আমি বলবো যে আমি তো এখনো নতুন, আমি হয়তো আগামীতে বলতে পারবো যখন আমি ব্যক্তিগতভাবে ভালো করবো, যদি ভালো করতে পারি দেন আমি বলতে পারবো যে আমার জায়গাটা মানে
আমি কিভাবে কি করলাম। তো সেক্ষেত্রে বলবো ভাইদের সাথে যোগাযোগ করলে জিনিসটা খুবই ক্লিয়ার হবেন এবং আমার মনে হয় ভালো একটা গাইডলাইন পাবেন। সো আমার ক্ষেত্রে আমি বলবো যে যারা আমার জার্নিটা বলতে যে আমি মাস্টার্স অনার্স শেষ করে সবার মধ্যে যে প্ল্যান থাকে যে আমেরিকা যাবো বা অস্ট্রেলিয়া, আমারও আমি ব্যতিক্রম ছিলাম না, আমারও এই ধরনের প্ল্যান ছিল। কিন্তু অনেক কিছু বিবেচনা করে, যেমন যারা বিদেশে পড়তে আসতে চায় তাদের অনেক কিছু কিছু বিষয় থাকে। প্রথমত ভালো একটা ইউনিভার্সিটি লাগবে তাদের, তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের অত টাকা নাই যে সবার একটা বাজেট থাকে যে আমি এই বাজেটের মধ্যে যেতে চাই। তো আমার মনে হয় যে আমার যে বাজেট ছিল, আমার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল, সেই অনুযায়ী সাউথ কোরিয়া পারফেক্ট। তো অন্যান্য তুলনায় যেমন অস্ট্রেলিয়াতে যেতে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট লাগে, ক্যানাডাতে ইভেন টাকা দিয়েও হচ্ছে না, অনেক টাকা নিয়ে বসে আছে, তাও ক্যানাডাতে যাওয়ার এখন একটু টাফ হয়ে যাচ্ছে। তো ইউএসএ ভিসা পাওয়াটা অনেক কঠিন। তো সেই ক্ষেত্রে সব বিবেচনায় আমি বলবো যে ফাইন্যান্সিয়াল ইস্যুস, তারপর ইউনিভার্সিটি কোয়ালিটি, সব বিবেচনায় সাউথ কোরিয়া আমি মনে করি যে বেটার অন্যান্য তুলনায়, অন্যান্য দেশের তুলনায়। তবে হ্যাঁ, যে আমি বলবো না যে এটা একদম হেভেন, যে আসলে সব কিছু হয়ে যায়, এটা পসিবল না, এটা পৃথিবীর কোথাও এই জিনিসটা হবে না। যে এই যে ওহিদুল্লাহ ভাই যে এখানে এসেই সব পেয়ে গেছে তা কিন্তু না, ভাই কি স্ট্রাগল করছে হয়তো আগামীতে আপনারা জানতে পারবেন ভাইয়ের সাথে কানেক্টেড হলে। শুধু ভাই না, সাউথ কোরিয়াতে যারাই এখন প্রতিষ্ঠিত, সাউথ কোরিয়া পৃথিবীর যে কোনো দেশে আপনাকে প্রথমে গিয়ে তো কেউ স্ট্রাগল আমার মনে হয় সব জায়গায় করতে হয়, সবাই স্ট্রাগল করেই বড় হয়। তো কিন্তু প্রথমে নাম ছুটে গেছে আপনার ইউরোপ, আমেরিকা, কানাডা। তো আমার মনে হয় সাউথ কোরিয়াতে হ্যাঁ। তবে আরেকটা বিষয় আছে যে ভাই বলতেছিল যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো আমার মনে হয় যদি কেউ ওই ভাষাটাতে ফোকাস করে ভালোভাবে, ভাষা শেখাটা অসম্ভব না। অনেকেই শিখতেছে, অনেকেই ভাষাতে এমন হয় না যে ভাষা শিখতে চাচ্ছে কিন্তু পারতেছে না, সবাই এটা পারে। তো আমি মনে করি যে আপনি আসলে আপনি ওইটা পারেন, এটা অত বড় কিছু না। তো এইটুকুই আমি বলবো যে যারা বিদেশে পড়তে আসার চিন্তা ভাবনা করছেন অবশ্যই সাউথ কোরিয়া নিয়ে ভাবতে পারেন, ভাবার মতো একটা স্বপ্ন দেখতে পারেন সাউথ কোরিয়া নিয়ে। আমি বলবো না যে এটা একেবারেই কঠিন যে আপনি নিজে চাইলে পারবেন না, পারবেন। তারপরে যদি মনে হয় যে না আপনার একটা, অবশ্যই এখানে একটা গাইডেন্সের বড় বিষয় আছে, অনেক বিষয় আছে এখানে, আমি হয়তো বিষয়গুলো বুঝি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কেউ ভাইদের পরামর্শ নিলে বিষয়টা আপনার আসার পথটা ক্লিয়ার হবে। যারা রিসেন্টলি আসছে তাদের থেকে পরামর্শ নিয়ে স্টেপগুলো আগাইতে পারে। তো স্টেপগুলো আগাইতে সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাইদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ একটা ভালো গাইডেন্স পাবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিবুর রহমান ভাই আমাদেরকে রিকমেন্ড করার জন্য। আমার দর্শকদের জন্য আমি বলছি, শেয়ার করছি, আমরা জেডিএন কোম্পানি থেকে, জেডিএন কর্পোরেট কোম্পানি সাউথ কোরিয়া কেন্দ্রিক। তো আমাদের দুটি ব্রাঞ্চ আছে বাংলাদেশে, একটি হচ্ছে চট্টগ্রামের জিইসিতে, বেটার কোরিয়া এডুকেশন অ্যান্ড কনসালটেন্সি। সাম্প্রতিক আমাদের অফিস স্টার্ট করেছি, ওপেন করেছি, আপনারা ভিজিট করতে পারেন। আমরা ভিডিওর নিচে কমেন্টে লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিব, আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন। সাউথ কোরিয়ার নাম্বারটা আমরা শেয়ার করে দিব, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে যে ঢাকায় আমাদের নয়াপল্টনে চায়না টাউন 4th ফ্লোরে ড্রিম সিভিল এডুকেশন অ্যান্ড কনসালটেন্সি, সেটিও আমাদের ঢাকার ব্রাঞ্চ। আপনারা সেখানে ভিজিট করতে পারবেন এই মাসেই। সেটির কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিব, পেজের লিঙ্ক দিয়ে দিব। বাংলাদেশ কেন্দ্রিক না করে আমরা কোরিয়া থেকেই কাজ করছিলাম। সাম্প্রতিক আমাদের বাংলাদেশের দুটি ব্রাঞ্চ ওপেন করেছি আমরা শুধু প্রসারের চিন্তা ভাবনা নিয়ে, যেখানে আমরা আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে D4 ভিসায় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে KAP প্রোগ্রামে আপনারা কোরিয়াতে আসতে পারেন, যেটি 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ কোর্স প্লাস দেন আপনারা ডিপ্লোমা কোর্স 2 বছরের অথবা 4 বছরের BSc করতে পারবেন, সেই সুযোগ আছে। পাশাপাশি যারা আইএলটিএস করে আসতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। আমাদের চট্টগ্রাম ল্যাঙ্গুয়েজ সেন্টারে আমরা আইএলটিএস এর কোর্স ওপেন করেছি। আপনারা সেখানে আইএলটিএস এর কোর্স কমপ্লিট করে ভালো একটা রেজাল্ট নিয়ে ট্রাই করতে পারেন। যারা ইংলিশ ট্র্যাকে আসতে চান সেই সুযোগও আছে। তার মানে আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম D4 দেন যেটা আমরা KAP বলি, KAP প্রোগ্রামে আসতে পারেন। আর ইংলিশ একাডেমি প্রোগ্রামে EAP প্রোগ্রামে যারা আসতে চান তারা আইএলটিএস দিয়ে আসতে পারেন।
আইএলস না দিয়ে আসার যে সুযোগ আছে, অপরচুনিটি আছে, কিন্তু সেটিকে আমরা কোনোভাবে আপনাদেরকে ইন্সপায়ার করতে চাই না, কারণ যেই অল্প খরচে আপনি বাংলাদেশ থেকে ইএপি প্রোগ্রামে আসতে পারবেন আইএলস ছাড়া, তার চাইতে আমি মনে করি বাংলাদেশে একটু কষ্ট করে হলেও স্বল্প খরচে আইএলসটা দিয়ে আসে, থাকবেন ফ্যাক্ট পাওয়া, এটা খুব বেশি বড় ব্যাটার না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের স্টুডেন্টরা মাশাআল্লাহ অনেক চ্যালেঞ্জ। আমি প্রত্যাশা করবো আপনারা আইএলসটা বাংলাদেশে দিয়ে যারা ইংলিশ ট্র্যাকে আসতে চান তারা আসবেন। প্রাসঙ্গিক কিছু প্রশ্ন আমি আপনাদের কাছে করবো ফখরুল ভাই এবং হাবিবুর রহমান ভাইয়ের কাছে। আমি আপনাদেরকে এই মেসেজ দিতে চাই যে আপনারা যারা কোরিয়াতে সাউথ কোরিয়াতে ওভারসিজ স্টাডি নিয়ে প্ল্যান করছেন বা যাদের এখনো প্ল্যান নাই তারা ভাবতে পারেন সাউথ কোরিয়াতে অবশ্যই ভালো অপরচুনিটি আছে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য হিউজ স্কলারশিপের ব্যবস্থা আছে সাউথ কোরিয়াতে। আইএলটিএস স্কোর যদি ভালো থাকে আপনি একটা ভালো স্কলারশিপ নিয়ে ভালো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আসতে পারেন। আর যাদের যে শর্ট টার্মে কোরিয়াতে সেটেল হতে চান তাহলে আমি বলবো যে ফার্স্ট চয়েস হতে হবে কেএবি প্রোগ্রাম, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বা কোরিয়ান একাডেমিক প্রোগ্রাম, যেগুলো কোরিয়ান ভাষা শিখবে, ভাষা শিখে এখানে ডিপ্লোমা অথবা পিএসসি কোর্স করবেন। তাতে কি হবে, নেক্সট টাইম আপনি যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনার সবারই টার্গেট হচ্ছে জব, ভালো একটা জব পাওয়ার অপরচুনিটি সবাই এনশিওরিটি চায়, সেই জিনিসটা আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি। কারণ আমাদের টাই আপ করা এমওইউ করা যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আমরা এই যে বিজনেস সেটা আমরা প্রজেক্ট হিসেবে নিয়েছি, নট ফর অনলি স্টাডি পারপাস, অলসো জব ভিসা সিকিউরিটি আছে আমাদের। আমরা ইউনিভার্সিটিগুলোর থ্রু দিয়ে সেটা ইনশাআল্লাহ আমাদেরকে প্রোভাইড করব এবং সেইভাবে আমাদের প্রজেক্টগুলো সাজানো আছে, পাইপলাইনে আমাদের আছে। আপনারা কবে আসবেন, গ্রাজুয়েশন কখন করতে পারবেন, কিভাবে করবেন এবং এরপরে কি করবেন সেই সম্পূর্ণ গাইডলাইন দিবে জেডিএম কোম্পানি সাউথ কোরিয়া থেকে। আর বাংলাদেশে আমাদের যে প্রতিনিধি ব্রাঞ্চ অফিস আছে তাদের প্রতিনিধির সাথে কথা বললেও বিস্তারিত জানতে পারবেন। তো এখন আমি জানবো বাংলাদেশের যে প্রেক্ষাপট। যতটুকু জানি আমি গত মার্চ থেকে ভিসার ইস্যুয়েন্স খুবই খারাপ, ভিসা রেশিওটা খুবই খারাপ আমাদের দেশে। ম্যাক্সিমামই যতটুকু জানি ব্যালেন্স রিলেটেড অথবা ট্রানজ্যাকশনাল যে জিনিসগুলো আছে, ব্যাংক সলভেন্সি, সেইটার দিক থেকেই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে রিজেক্টেড হয়েছে যতটুকু খবর পেয়েছি। তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমি যতটুকু জানি ফখরুল ভাই যেহেতু জিবি এমবিএ কমপ্লিট করছেন, তো আমি যতটুকু শুনলাম যে আপনি 2003 সালে আসছেন, তখনকার 2023 সালে সরি, তখনকার যে প্রেক্ষাপট ছিল, ভিসা ইস্যু ছিল বা যে প্রেক্ষাপট ছিল, যে থ্রু দিয়ে আপনারা আসছেন, যে প্রসিডিউরের মাধ্যমে আসছেন, এখনকার বর্তমান যে প্রসিডিউর 2025-এর মার্চে যেটা আমরা দেখলাম, তার সাথে যদি কম্পেয়ার করি কেমন ছিল বিগত দিনে আর বর্তমান রেশিওটা কেমন বা বর্তমান পরিস্থিতিটা কেমন, সেই ক্ষেত্রে আমার সেই পরিস্থিতি যেমন বলবেন, এইরকম যদি বিরূপ পরিস্থিতি যেটা আমরা জানি সেটা থেকে পরিত্রাণের কোনো উপায় কি আছে কিনা, বা আপনি কি রিকমেন্ড করেন আমাদের গ্রাহকদেরকে বা দর্শকদেরকে? আমি যদি এক কথায় বলতে যাই সেক্ষেত্রে বলা যায় যে আগে যখন আমরা আসতাম, আজ থেকে 2 থেকে 3 বছর বা 2 থেকে 2.5 বছর আগের কথা, তখন সাউথ কোরিয়াতে মানুষ অ্যাপ্লাইটা করতো কিভাবে, যে অন্য আদার্স ইউরোপিয়ান দেশগুলো বা আমেরিকায় রিজেকশন হলো, তারপরে গিয়ে এখানে সেকেন্ড অপশন হিসেবে রাখতো। সিচুয়েশনটা ছিল কিরকম যে এটা হচ্ছে সেকেন্ড অপশন, আর এখানে অ্যাপ্লাই করার পরে মোটামুটি 70 থেকে 80% পর্যন্ত ভিসা রেশিও ছিল। দ্যাট মিনস আপনি ডকুমেন্টেশন ঠিকভাবে প্রপার করে দেওয়ার পরে ভিসাটা আপনাকে দিয়ে দিচ্ছিল। কিন্তু ডে বাই ডে যখন অ্যাপ্লিকান্ট বেড়ে যাচ্ছে এবং ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন সাইডগুলোতে ইকোনমিক্যাল ক্রাইসিস, জব ক্রাইসিস, ইভেন ভিসা রেশিওটা ওরা অনেকটা কমিয়ে দিচ্ছে বাংলাদেশি বা আমাদের এই সাউথার্ন সাইডগুলোর দিক থেকে, তখন দেখা যাচ্ছে যে অনেকেই ফার্স্ট চয়েস হিসেবে সাউথ কোরিয়াকেই নিচ্ছে। এবং সাউথ কোরিয়া আপনারা জানবেন যে বাংলাদেশ থেকে একটা বড় অঙ্কের মানুষ আছে ইপিএস, তো সেই ইপিএস অর্থাৎ যারা ওয়ার্কিং ভিসায় আছে, সেই যারা এখন ওয়ার্কিং ভিসায় আসার কথা ছিল তারাও কিন্তু অনেকটা এখন লম্বা সিরিয়ালে পড়ে গিয়েছে এবং লোক নিয়ে আসার যে প্রসিডিউরটা সেটা একটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ইন জেনারেল স্টুডেন্ট এবং হচ্ছে যারা ওয়ার্কিং ভিসার জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও দেখা যাচ্ছে অ্যাট এ টাইম স্টুডেন্টের সাথে, কারণ কি কোরিয়াতে আপনি ইন্টার পাস করার পরে আপনি ব্যাচেলর অথবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তাহলে দুই টাইপের লোকজন অ্যাট এ টাইম যখন অ্যাপ্লিকেশন বেড়ে যাচ্ছে,
তখন কিন্তু একটা হিউজ পরিমাণ এম্বাসি সেরকম একটা অ্যাপ্লিকেন্টের ফেস করছে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে এম্বাসি আগে যতটা রিকোয়ারমেন্ট চাইতো না, বর্তমানে তার থেকে 2 গুণ 3 গুণ বেশি রিকোয়ারমেন্টগুলো চাচ্ছে, যেগুলো আগে ছিল না। তো রিকোয়ারমেন্ট যেহেতু বেড়ে যাচ্ছে, আর আমাদের স্বাভাবিকভাবেই যারা মধ্যবিত্ত ফ্যামিলির তাদের ব্যাংক ব্যালেন্সের দিক থেকে বলেন অথবা তাদের ডকুমেন্টেশনের দিক থেকে বলেন, অনেক কিছু দেখা যায় ল্যাকিংস থাকে। আর এগুলো যেহেতু এম্বাসি বেশ পরিমাণ অ্যাপ্লিকেন্ট পাচ্ছে, সেই তুলনায় তারা একটা জিনিসকে ফোকাস করে দেখা যাচ্ছে গণহারে রিজেকশন, যেমন আমরা মার্জিন থেকে দেখতে পেলাম। বলতে গেলে প্রায় 90% ভিসা রিজেকশন আসছে গত মার্জিন থেকে। তো এটার মেইন রিজনটা আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, 1 নম্বর হতে পারে আপনার ব্যাংকিং দিক থেকে, কারণ এট এ টাইম আপনার হঠাৎ করে 2-3 মাস 4 মাসের ভিতরে অনেকগুলো ট্রানজেকশন হচ্ছে, যেটা আগে ছিল না, নতুন অ্যাকাউন্ট। তো এইসব রিজনের কারণে দেখা যাচ্ছে যে এম্বাসিও ইজিলি বুঝতে পারছে যে হ্যাঁ, এই তো শুধুমাত্র কোরিয়াতে আসার জন্যই সে এটা ক্রিয়েট করে নিল। এই জন্য এইসব বিষয়গুলোর কারণে বেশিরভাগ রিজেকশনটা আসছে। এই প্রসিডিউরটা হঠাৎ করে না নিয়ে আগে থেকে জি ইন অ্যাডভান্স কথার কথা যে কেউ একজন মার্চে আসবে, আগামী 26 মার্চে আসবে, সে এখন থেকে প্রস্তুতি নিল, একটা ভালো গাইডলাইনের ভিতরে গেল যে আমি যেমন 6 মাস থেকে 6 মান্থ থেকে 1 ইয়ার যে আমি একটা টার্ম লাগবে, একটা ভালো তারা যেটাকে প্রেফার করবে যে আমি এটার আন্ডারে থেকে আমি একটা ভালো গাইডলাইন নিয়ে আগাবো, যাতে করে আমার জিনিসটাকে উইয়ার্ড না লাগে, যে আমি ইনস্ট্যান্ট এটা করিনি, আমার জিনিসটাকে রিয়েলিটি স্বরূপ দেখানোর জন্য যে গাইডলাইনগুলো সেগুলো যদি তারা ফলো করে, যারা এই সব সেক্টরগুলোতে, যেমন হচ্ছে JDM, আমরা আমাদের যে কোম্পানিটা, এখানে এই সাপোর্টটা তারা হচ্ছে সবচেয়ে বেস্ট পাবে, যে কিভাবে জিনিসটাকে প্রোফাইলটাকে ফ্রুটফুল করা যায়। আপনি 3 মাসের জন্য যে টাকা ইনভেস্ট করবেন, সেটাকে যদি আপনি একটু পরিকল্পিতভাবে আগান, সেক্ষেত্রে আপনার ওই টাকাটা উঠে আসতে 1 মাসও সময় লাগবে না ফিরে আসার পরে আমার মধ্যে। তো সেই জন্য বলবো যে আসলে পরিকল্পিতভাবে আগালে ইনশাল্লাহ আগামী দিনে স্টুডেন্ট ভিসাটা আরো স্মুথ হয়ে যাবে, এবং আমরাও বেশি বেশি বাংলাদেশি স্টুডেন্টকে সাপোর্ট করে আনার জন্য দৃঢ়প্রত্যয়ভাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমি আরেকটা ছোট্ট করে বলতে চাই, আমাদের যেহেতু আজকের টাইটেলটাই হচ্ছে আমরা পাবলিকিয়ান, তো আমি আমার এম্বাসি ব্যক্তিগত যে যতটুকু ইন্টারভিউ হয় বা তারা ফাইল রিসিভের ক্ষেত্রে বলেন, তো একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি যে পাবলিকিয়ান দেখলে তাদের মনোবলটা একটু ডিফারেন্ট হয়ে যায়, বিকজ ইন জেনারেল ভাবে কেউ হয়তো নাম না জানে, আমি কাউকে ছোট করে দেখছি না, সকল প্রতিষ্ঠানে সকলে অনেক মেধাবী, যারা বিদেশে পড়াশোনা করতে আসে বা পড়াশোনা করেন, হয়তো একটা নির্দিষ্ট সংখ্যক সিটের কারণে সবাইকে সুযোগ দেওয়া হয় না, কিন্তু তারা কি পড়াশোনা তো করতে হবে, তাই তারা অন্য জায়গায় পড়ছে। কিন্তু একটা যেটা হচ্ছে আশার বিষয়, সেটা হলো ইন জেনারেলের তুলনায় পাবলিকিয়ানদের ক্ষেত্রে ভিসা অ্যাম্বাসেডর বলেন বা হচ্ছে ভিউর পার্সপেক্টিভটা হচ্ছে সবসময় পজিটিভ, যেটা আমি দেখলাম, এবং কিছুক্ষণ পরে হাবিব ভাই উনিও বলবে। তো ওনার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতা অনেকটাই সেমই হলো, এবং আরো আমাদের যারা পাবলিকের ভাই ব্রাদার আছে তাদেরও কথায় একই রকম সুর, জিনিসটা যেন একে দুই মিলে যাচ্ছে, যে হ্যাঁ পাবলিকিয়ানদেরকে তারা খুব ভালোভাবে ওয়েলকাম জানাচ্ছে। তো এটা আসলে একটা আমাদের জন্য গুড প্লাস পয়েন্ট, কারণ আমাদের দেশে পাবলিকের ইউনিভার্সিটির যারা বড় বের হয় ব্যাচেলর করার শেষে, তাদের বেশিরভাগই টার্গেট থেকে হয় তারা সরকারি চাকরিতে জয়েন করবে, অর্থাৎ BCS এ যাবে, অথবা আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যাবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ওইদিকে একটা বড় অঙ্কের ধরা খাওয়ার পরে তারপরে তাদের হুঁশ আসে যে হ্যাঁ, তাহলে তো আমি এখানেও ট্রাই করতে পারতাম। কিন্তু তারা কিন্তু চাইলে প্রথম থেকে এখানে পরিকল্পিতভাবে আগালে এখানে তাদের জন্য একটা বেটার অপরচুনিটি আছে ইন টার্ম অফ আদার ইউনিভার্সিটিগুলোর তুলনায়। ধন্যবাদ প্রফুল ভাইকে। প্রফুল ভাই যদিও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ডিইউ স্টুডেন্ট। আমার বাম পাশে তিনি আছে হাবিব ভাই, উনিও ডিইউ স্টুডেন্ট। আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই, আমাদের দুই পাশে পাবলিকিয়ানদের মধ্যে ডিইউই শুধু পাবলিকিয়ান এমন নয়, অন্য ইউনিভার্সিটির ভাইরা যারা আছেন তারা হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমি মাঝখানে আছি, আমি ওহিদুল্লাহ, আমি সিইউ স্টুডেন্ট।
আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2007-8 সেশনের স্টুডেন্ট ছিলাম। সেখান থেকে আমার পরিকল্পনা ছিল ওভারসিজ স্টাডিতে আসবো বা নিজের ফিউচার করবো দেশের বাইরে। তখন জার্মানি সহ স্বাভাবিক ইন জেনারেলি আমি যেভাবে বলছি সবার মতো আমি অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ নিয়ে চিন্তা ভাবনা করছি, ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তখন অনেকেই জার্মানির ভিসা পেয়ে যাচ্ছিল, ভালো রেশিও ছিল। ফরচুনেটলি কিভাবে যেন আমি দক্ষিণ কোরিয়ার একটা লিঙ্ক পেয়ে যাই, ইনফরমেশন পেয়ে যাই। তখন আমি স্বপ্ন দেখতে থাকি না সাউথ কোরিয়াতেও দক্ষিণ এশিয়ার দেশ হলেও ওনারা অল্প সময়ের মধ্যে স্বাধীনতার পরে খুব ফাস্ট ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হয়েছে, যেখানে জিএনআই তাদের জিডিপি যথেষ্ট হাই এবং দিন দিন সেটা বাড়ছে এবং আকর্ষণীয়ভাবে বাড়ছে। তো মানুষকে কি বলবো বিস্ময়কর করে তোলার মতো। আমরা তো আমি বিগত এক যুগের বেশি দক্ষিণ কোরিয়ার অর্থনীতি দেখেছি, উত্থান দেখেছি, পতন দেখেছি। আর যতটুকু দেখেছি সীমিত সময়ের জন্য হয়তো অর্থনীতি কিছুটা পতন হলেও ফল করলেও খুব দ্রুত আবার র্যাপিডলি সেটা গ্রো আপ করে নেয়। সেটা তাদের মধ্যে আছে, তাদের রক্তে মিশে আছে, তারা যথেষ্ট হার্ড পরিশ্রমী। তো যেটা বলবো কোরিয়াতে ভালো সম্ভাবনা আছে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যারা আসেন শুধু তারা নয়, আমি বলবো যে এই জিনিসটা প্রকাশ পাচ্ছে না, যেহেতু আমার ডানে এবং বামে দুজনই বিজনেস ব্যাকগ্রাউন্ডে। সায়েন্স স্টুডেন্টদের জন্য এখানে অনেক অপার সম্ভাবনা আছে এবং বড় বড় যে ডিলগুলো হয় এবং প্রজেক্টগুলো প্রফেসররা পায়, সেক্ষেত্রে প্রফেসর ফান্ড, ইউনিভার্সিটি ফান্ড বা কেজিএসপির কথা শুনে থাকবেন, কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, ফুল ফ্রি ফান্ডে ওরা পড়াশোনা করার সুযোগ দেয়। ভালো স্টুডেন্ট যারা আছেন, মেধাবী আছেন, ট্রাই করতে পারেন। তো সায়েন্সের ক্ষেত্রে আপনারা ভালো স্কলারশিপ নিয়ে আসার সুযোগ আছে, শুধু একটু ভালো আইএলটিএস স্কোর থাকলেই হয়। মাস্টার্সের ক্ষেত্রে বলছি, পিএইচডির ক্ষেত্রে বলছি, তো সেক্ষেত্রে ট্রাই করতে পারেন। এবং অনেকেই আমি যেটা দেখলাম সিনিয়র যারা ছিলেন বা আমাদের সমসাময়িক পর্যায়ে যারা আসছেন, তারা ডিগ্রি কমপ্লিট করে বসে থাকতে হয়নি, এই দেশেই ভালো স্যালারির জব পেয়েছেন, অথবা অনেকে ভালো অফার পেয়ে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে আমি যেতে দেখেছি এবং অনেকের সাথে আমার যোগাযোগ এখনো হয়, তারা ভালোই আছেন। তো দক্ষিণ কোরিয়াতেও প্রফেসর রিকমেন্ড করলে ভালো জব হয়। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারা চ্যালেঞ্জটা নিতে পারেন, অপরচুনিটি গ্রহণ করতে পারেন। এখন হাবিব ভাই থেকে যেটা জানতে চাইবো আমি, উনি তো রিসেন্টলি সাম্প্রতিক 2025 সেপ্টেম্বর মার্চিং থেকে উনি যেহেতু আসছেন, তখন রেশিওটা খুবই খারাপ ছিল, যেটা উনি নিজেও ফেস করছেন। তবে স্বাভাবিক পাবলিক ইয়ান হিসেবে ভালো ফেভার পাইছেন যখন ফর্ম সাবমিট করতে গিয়েছেন। ওনার নিজ নিউজ থেকেই শুনলাম যে ভালো একটা ওয়েলকাম ইয়া ছিল ওদের, যে অ্যাটিটিউডটা কেমন ছিল সেটা তিনি নিজেও ফিল করছেন। সেই জিনিসটার কথা শুনবো এবং এই প্রেক্ষাপটে আমরা যতটুকু জানি কোরিয়ার প্রেক্ষাপটে এখন বাংলাদেশের স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণ ভিসা রিজেকশনের কারণে সবাই ফ্রাস্ট্রেশনে আছেন যে আমি কি যেতে পারবো কিনা, এক চান্স হবে কিনা, সেক্ষেত্রে আমি কি নর্মাল জেনারেল ওয়েতে ট্রাই করবো কিনা, নাকি রিস্ক ছাড়া হ্যাসেল ফ্রি ভিসা ইস্যুয়েন্স অথবা এই ভিসা নিয়ে যেই কাজ চলছে ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠানগুলো, আমরা যারা এজেন্সি আছি, কনসালটেন্সি ফার্ম, তাদের থ্রু দিয়ে ভিসা ইস্যু করে নিয়ে সাবমিট করা বা অ্যাপ্লাই করার যে প্রক্রিয়া আছে সেটা রিকমেন্ড করেন কিনা বা কোনটা বেটার হতে পারে সেই বিষয়ে একটু হাবিব ভাই জানতে চাই। প্রথমত যদি আমি আমার এমবাসির বিষয়ে বলতে চাই, 2025-এ যারা মার্চিন থেকে যারা এমবাসি ফেস করছে, ওরা সবাই জানে যে মানে কি পরিমাণ স্ট্রাগল এদের করতে হয়েছে শুধুমাত্র ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য। মানে একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে, মানে আমি তো ঢাকায় ছিলাম, তো আমার এমবাসিতে যাওয়া আসা খুব একটা প্রবলেম ছিল না, কিন্তু যারা অন্যান্য জায়গা থেকে আসছে সেমন আমি কেমন দেখছি যে 10 দিন ধরে এমবাসির সামনে বসে আছে, এমবাসির সাথে হয়তো কোনো বাসা আছে, তো সেখান থেকে সকাল 7টা বা 6টায় আসে, সারাদিন এখানে দাঁড়ায় থেকে কি হয় না হয় আবার চলে যায়। তো এইভাবে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়েছে, আমি এমন কয়েকজনকে চিনি বা দেখছি। সো এটা মানে খুবই হ্যাকটিক ছিল পুরা ইয়াটা আমার এমবাসিটা। তো বলবো এখানে আমাদের যেমন সমস্যা ছিল, আবার এমবাসিরও একটা বলা যায় অবস্থাপনা ছিল বলতে হয়।
দুর্বলতা ছিল। হ্যাঁ, দুর্বলতা তো অবশ্যই ছিল, না হয় এই ধরনের ঝামেলা হতো না। তো সব মিলে ফর্চুনেটলি আমার অত লেট করা লাগে নাই, আমি মোটামুটি একটু ফাস্ট করে ফেলতে পারছিলাম, মোটামুটি 2 দিন, হ্যাঁ 2 দিনের মধ্যে 2 দিন, তাও বাকি আমি যদি শুনলাম যে 1 সপ্তাহ সাবমিট করে অনেকে, হ্যাঁ শুনুন আমি নিজেই দিয়েছি অনেকে। তো ভোরবেলা গিয়ে দেখলাম এটা ভোরবেলা রাতে ছিল, রাতে সারা রাত ওখানে আমরা ফেসবুকে অনলাইনে দেখলাম কোরিয়া থেকে যে ভাইরাল হয়ে গেল ভিডিওটা, ভোর রাত থেকে মানে আশেপাশে মানে সাউথ কোরিয়ার এম্বাসিটা তো এখানে একমাত্র না, আরো তো এম্বাসি আছে, আমেরিকা আছে, তারপর হচ্ছে জার্মানি এম্বাসি বারবার ওখানে যাওয়া লাগে, তারপর আশেপাশে কি যেন টার্কিশ এম্বাসি আছে, অনেকগুলো এম্বাসি আছে, সব এম্বাসি শুধু তাকাই থাকে যে এখানে হচ্ছেটা কি 50টা ফাইল দিত, সর্বোচ্চ 50টা, ইউজুয়ালি 30টা 35টা, কিন্তু মানুষ গিয়ে বসে থাকতে সেখানে 400 জন 500 জন। তো সেই সব নিয়ে তো এমন আমারও এমন একদিন হয়েছে যে সকাল 6টায় গিয়ে দাঁড়াইছি, সারাদিন দাঁড়াইছিলাম, মাঝখানে মানে এগুলো আসলে যারা ছিল না সেখানে এগুলো বলা আসলে বলে বোঝানোটা কঠিন। তো খুবই বাজে একটা সিচুয়েশন গেছে এই সেশনটা। আরেকটা জিনিস যতটুকু শুনলাম যে শেষ পর্যন্ত ওনারা আসলে আদৌ সাবমিট করতে পারবে বা যে যেমন আমাদের ক্লাস শুরু হয়েছে, যেমন ইউজুয়ালি একটা নতুন বিশ্ববিদ্যালয়ে আসলে সবার একটা এক্সপেকটেশন থাকে যে আমি হচ্ছে আমাদের যে নবীনবরণ যেটা থাকে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম যেটা থাকে সেটাতে অ্যাটেন্ড করা। তো আমাদের এবার এই ঝামেলার কারণে ওরিয়েন্টেশন তো গেল, পরবর্তীতে ফার্স্ট ক্লাস মিস করলাম, আস্তে আস্তে মানে প্রায় 1 সপ্তাহ পরে আসলাম। ইভেন দেখলাম যে আমার পরে আরো মানে আমার 1 সপ্তাহ পরে আরো অনেকেই আসছে। তো এই বিষয়গুলো মানে একটা ক্লাস মিস করা বা ওরিয়েন্টেশন মিস করা জিনিসটা মানে একটা ফ্লো নষ্ট হয়ে যায়। একটা নতুন ইউনিভার্সিটিতে আসার পরে এই সব প্রোগ্রামগুলো না পেলে কেমন জানি মনে হচ্ছে এলিমেন্ট মনে হয় যে কই আসলাম, কেউ চিনি না, কেউ মানে অন্যান্য মানে কোরিয়ান ভাষায় কথা বলে, মানে সব দেখে কেমন জানি একটা মানে শুরু ফিলিংসটা ভালো হয় না আর কি। তো সেক্ষেত্রে তো এমবাসির জন্য এই বিষয়গুলো মানে এত বেশি ছিল, এত বেশি অবস্থা সব মিলে। তো এই যে পরবর্তীতে ফাইল সাবমিট করলাম, তারপরে আমি না হয় অনেক কষ্ট করে দেওয়ার পরে ভিসাটা পেয়ে গেছি। মনে হচ্ছে যে এক্সপেরিয়েন্স কেমন ছিল আপনি যখন জমা দিলেন? না তখন মনে হয়েছে মানে আমার সত্যি বলতে যে আমার ওভারঅল প্রোফাইলটা বলা যায় যে অ্যাকসেপ্টেবল ছিল, যে এটা অ্যাকসেপ্ট করার মতো ছিল। মানে খুব গর্ব করছি না, মানে আমি সবার তুলনা বলবো যে আমার প্রোফাইলটা ওইরকমই ছিল যে অ্যাকসেপ্ট করবে। তো আমার সবসময় চিন্তা ছিল যে মানে ডকুমেন্টসটা দে, তারপর একটা ডিসিশন আসো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু অনেক যারা 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে ভিসাটা রিজেক্ট হয়েছে, ওইটা মানে ওরা ফিল করতে পারে যে আসলে ওরা কতটা হার্ড হয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি ভাবছেন যে মানে আমাদের পাবলিকিয়ানদের জন্য জিনিসটা কতটুকু আপনি যেহেতু ফেস করে আসছেন? হ্যাঁ, জিনিসটা পাবলিকিয়ান বলতে বা হচ্ছে ওভারঅল আমি বলবো যে একটা ভালো প্রোফাইলের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। দেন বলা যায় যে ভাই আমার বলেছিল যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা যে ইয়াতে আসতে যে প্রফেসর ফান্ডিং আছে, সেন্ট্রাল ফান্ডিং আছে, তো ওইটা হচ্ছে সবচেয়ে স্মার্ট ডিসিশন। যদি ওইটা হয় মানে এসব নিয়ে চিন্তা করতে হবে না যে আমার ভিসা কই গেল, আমার এটা ভিসা আপনাকে সরাসরি প্রফেসরই ইয়া করে দিবে একটা যে ভিসা গ্রান্টেড, জাস্ট এমবাসি থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে আসা লাগে। ওইটা তো মানে ওইটা হলে কোনো ফুল ফান্ড মানে আপনার ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে কোনো চিন্তাই করা যাবে না। তো আমার মনে হচ্ছে যারা সায়েন্সে আছেন সবার যে ওইটাতে অ্যাটলিস্ট ট্রাই তো করা যায়, ভালোভাবে ট্রাই করে দেন অন্য বিষয়গুলো নিয়ে। এরকম নতুন আরেকটা প্রসেস আসলো যেরকম ই ভিসার যে বিষয়, ই ভিসা মাস্টার্স এর মাধ্যমে D4 মানে মাস্টার্স ই ভিসা, হ্যাঁ ই ভিসা যদি হয় তাহলে তো আর এক্সপেক্ট করতে হচ্ছে না, এমবাসি বেস করতে হচ্ছে না। ই ভিসা হলে তো ওইটাতে আগাতে পারেন। তো সেই বিষয় সত্যি বলতে আমি যেহেতু যে ই ভিসাতে আসি নাই, তো আমি এই বিষয়টা খুবই কম জানি, কিন্তু ভাই এই বিষয়ের এক্সপার্ট। যদি এরকম হয় সেক্ষেত্রে হ্যাঁ, তো আমি আরেকটা ছোট এক্সপেরিয়েন্স শেয়ার করি যে আমার সাথে মানে আমি যখন লাইনে ছিলাম, মানে লাইনে যারা আমাদের সাথে যারা লাইনে ছিল, বলা যায় যে আমাদের একটা বন্ডিং হয়ে গেছে। মানে আপনি দাঁড়ায় আছেন 7-8 ঘন্টা একসাথে, কোনো কাজ নাই, আপনার কি কর মানে সবাই সবার স্টোরি বলতে শুরু করে দিলাম, কার সাথে কে করতে আসছে। সেই সময় এক ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে জেনেটিক্সে পড়তো,
ভাই প্রফেসর বার্নিং পাইছে। প্রফেসর বার্নিং পেল, কিন্তু হচ্ছে ওই যে প্রফেসর থেকে যে একটা মানে কি বলে ভিসা ইস্যু ইয়াটা দেয়, সেই জন্য নাকি আবার এম্বাসিতে দেয়া লাগে, ওই সময় দেয়া লাগতো, সেশন হয়তো দেয়া লাগতো। তো এটা নিয়ে গেছে, মানে এইটা দেওয়ার জন্য ভাইয়ের প্রায় 1 সপ্তাহ গেছে। ভাই জানে ভাইয়ের ভিসা হবে, ভাই জাস্ট কাগজটা দিয়ে আসতে পারলেই ভিসাটা হয়ে যাবে। আমরা তো ছিলাম যে মানে কনফিউজ যে ভিসা হবে কি হবে না, কিন্তু ভাইয়ের এইটা মানে না হওয়ার কোনো চান্স ছিল না। ভাই জাস্ট ডকুমেন্টসটা দিয়ে আসবে, মানে ওনার এই ভিসা ইস্যু ছিল, কিন্তু সেই পেপারটা পরে পেপারটা জাস্ট দিয়ে আসতে হবে। এই দিয়ে আসতে হবে, তো উনি অনেকবার বলছে যে আমার সবকিছু হয়ে আছে, জাস্ট আমার এটা জমা না। আমি সিরিয়াল ধরে ওনাকে আসতে হবে। ভাই প্রায় 1 সপ্তাহ, মানে ভাই যখন দিতে পারছে, ভাই পরে বলছিল যে মানে আমি ফান্ডিং পেয়ে যতটা না খুশি হয়েছি, ডকুমেন্টসটা দিতে পারে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ফাইনালি সেও ভিসা পেয়েছে। ভিসা না পাওয়ার কোনো চান্স নেই, ভাই ভিসা পেয়ে গেছে। ভাই সাথে আমার এখনো কথা হয়। আচ্ছা ভাই প্রফেসর ফান্ডিং এ আসছে আর কি। তো আচ্ছা এটা তো এটা হচ্ছে মানে ভিসা ইস্যু হয়ে যেটা আসে। আর ই ভিসার বিষয়টা মানে আমি এখনো ক্লিয়ার না। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিব। এটা হচ্ছে ভাইয়ের সাথে কথা বললে ভাই বিষয়টা সম্পর্কে একদম ভালোভাবে সবাইকে বুঝিয়ে দিবে। তবে আমি যতটুকু শুনছি যে ই ভিসা হলে আর এম্বাসি ফেস করতে হবে না। সেটা মানে এটাতে কি বড় হেল্প হবে যদি এম্বাসি ফেস করতে না হয়, এটা আসলে আমরা জানি যে কোরিয়ার স্বপ্ন পূরণটা অনেক সহজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ইজি হয়ে গেছে, স্বপ্ন দেখা মাত্র সম্ভাবনা আছে। যারা মাস্টার্স এর স্টুডেন্ট আসার প্ল্যান করছেন, তো ভাইয়ের সাথে কথা বলে এই ভিসার কিভাবে কি প্ল্যান করা যায় সেটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। কথা বলতে জিনিসটা আপনার মানে প্ল্যানটা এক্সিকিউশনে আমার মনে হয় বিগত দিনে আপনারা ভিসা নিয়ে আসতে যে হ্যাসেল সবসময় একটা পর্যায়ে গিয়ে এমন হয়েছে মানে সবকিছু এত কষ্ট করে সব ডকুমেন্টস, অ্যাকচুয়ালি সাউথ কোরিয়া হচ্ছে কি মানে এত বেশি ডকুমেন্টস চায়, বলা যায় যে কম্পারেটিভলি সাউথ কোরিয়া একটু বেশি এবার চাচ্ছে, যেটা আমি বললাম গত 2-3 বছর আগে তুলনায়। মানে এখন কথা হচ্ছে মানে স্টুডেন্ট পাচ্ছে না। একটা সময় হয়তো যে ওদের যদি একটা ইয়া থাকে যে আমরা এবার 100 জন স্টুডেন্ট নাও, তো দেখা যায় তো 110 জন অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এখন দেখা যায় 110 জন নাও মানে 100টা থাকলে 4-5 হাজার মানুষ অ্যাপ্লাই করে বসে থাকে। তো এদের এখন অপশন আছে, এখন এরা কত কিছু দেখবে, এখন প্রোফাইল দেখবে, ব্যাংক দেখবে, আরো যদি সবার যদি সব সেম কোয়ালিটি থাকে আরো কি দেখে এগুলো হয়ে যায়। আমি হাবিবের সাথে থ্যাংক ইউ আপনাকে, হাবিবের সাথে অ্যাড করতে চাচ্ছি এখানে। ওরা অনেক রেস্ট্রিক্টেড হওয়ার কারণ, অনেক বেশি ডকুমেন্ট জাস্টিফিকেশন ভেরিফিকেশন করার কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশিরা যত ধরনের পন্থা অবলম্বন করা যায় কোন রকম করে যে একটা মেন্টালিটি আমাদের যে এইভাবে এটা চাইছে, আচ্ছা ম্যানেজ করে ফেললাম, কোনো ব্যাপার না। মামা চাচা বা বাংলাদেশে দেখা যাচ্ছে যে বাবাদের দিলে সব ধরনের হয়ে যায়, এরকম বাবারা আছে মেড ইন দিদিরা। তো এই ধরনের একটা মেন্টালিটির কারণে আমরা ওদেরকে অতিষ্ঠ করে ফেলছি, যার জন্য আমাদের ডকুমেন্ট গুলো অরিজিনাল দেখলেও তাদের সন্দেহ হয়, এটা মনে হয় কোনো ঘাবলা আছে। তো যার কারণে ভেরিফিকেশনটাও অনেক বেশি করে করতেছে এবং অনেক বেশি ডকুমেন্ট চাচ্ছে। সেটা হচ্ছে কি এই ডকুমেন্ট সাবমিট করার পরে এক্সট্রা যে ডকুমেন্ট আছে সেটা যখন অথেন্টিক, লাস্ট ইয়ার আমরা এটা দেখলাম বাড়ির দলিল, জমির দলিল, রাইট, মানে এই জিনিসের কেমন এটার কারণ হচ্ছে যে ওই জিনিসটা অরিজিনালি অথেন্টিক ডকুমেন্ট যদি সাবমিট করতে পারে তাকে বিলিভ করছে এবং ভিসাটা দিচ্ছে, জাস্ট একটা মানুষকে ভেরিফাই করার জন্য, অন্য কিছুই নয়। আসলে জমির দলিল পর্যন্ত কোনো এম্বাসি চায় না, কিন্তু সাউথ কোরিয়া কেন গেছে আমাদের ডকুমেন্ট, আমাদের অ্যাজ এ ইউনিভার্সিটি অফার লেটারটাই আমরা মেড ইন জিঞ্জিরা করে বলতেছি। তাহলে আপনাকে আমাকে বিশ্বাস করার কোনো সুযোগ কি আছে? আমার মনে হয় নাই। তো যাই হোক, আপনাদেরকে সেই জন্য হ্যাসেল ফ্রি ভিসা প্রসেস যদি করতে চান আমাদের জেডিএম এ যোগাযোগ করতে পারেন। এই জন্য অপরচুনিটি ইনশাআল্লাহ আমাদের আছে, আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিতে সক্ষম আলহামদুলিল্লাহ। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আপনার D4 ভিসা, যেটা KAP কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 1 বছরের, সেটাতে ভিসা ইস্যুয়েন্স করে দিচ্ছি দক্ষিণ কোরিয়া থেকে। আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যারা কাদের জন্য, যারা বাংলাদেশে HSC কমপ্লিট করছেন, পাশাপাশি হয়তো ডিগ্রিতে পড়াশোনা করছেন প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে, অথবা অনার্সে এনরোলমেন্ট নিয়েছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন, মূলত তারাই আবেদন করাটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনি এলিজিবল কিনা। আমরা অবশ্যই আপনার সাথে প্রপার কনসালটেন্সি করে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এটা গেল যে D4 এবং KAP প্রোগ্রাম বিষয়ে। D2 যারা IELTS দিয়ে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে আসবেন বা মাস্টার্স প্রোগ্রামে আসবেন বা ফাইনালি PhD তেও কেউ আসবেন মাস্টার্স কমপ্লিট করে,
আবার অনেকে আছেন যে একবার মাস্টার্স করছেন কোরিয়াতে আবার মাস্টার্স করতে চান, সেটাও পসিবল এবং সেক্ষেত্রে এই ভিসা ইস্যু করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। দক্ষিণ কোরিয়াতে আমরা 200 থেকে 250 ইউনিভার্সিটি, যদিও 300 ইউনিভার্সিটির মতো আছে, সবগুলো ইউনিভার্সিটির সাথে কাজ করা সম্ভব না, সবার ক্ষেত্রে ফরেন স্টুডেন্ট নেওয়া সম্ভব না আসলে। তারপরে আমরা 200 থেকে 250 ইউনিভার্সিটি যে অ্যাডমিশন নিয়ে কাজ করছি আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে। তার মধ্যে আমাদের এমওইউ করা বিশেষ ইউনিভার্সিটি আছে যেখানে আমরা সরাসরি অনলি যে অথরাইজড এজেন্ট যদি বলেন সেটা হচ্ছে জেডিএম। আমরা আমাদের স্টুডেন্টগুলো বাংলাদেশ থেকে আমরা রিক্রুট করতে পারবো, এনরোলমেন্ট করাতে পারবো। তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন যারা আগ্রহী আছেন। ডিটু ভিসা, এই ভিসা ইস্যু করে দেওয়ার ইউনিভার্সিটি আছে আমাদের। সেক্ষেত্রে আপনারা বিজনেস ব্যাকগ্রাউন্ড হোক অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেভাবে হোক না কেন, এই ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম আপনাদেরকে। আর এখন এই বিষয়ে আপনাদেরকে লাইভও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আরেকটা জিনিস বলবো যে এখানে জব অপরচুনিটি দক্ষিণ কোরিয়াতে আছে। আমার পাশে যে দুজন আছেন কেউই জবলেস নয়। ফখরুল ভাই উনিও জব করছেন দীর্ঘদিন যাবত, এবং স্টুডেন্ট ভিসাতে যখন থেকে আসছেন তখন থেকেই জব করছেন। স্বাভাবিক প্রাথমিক দিকে হয়তো জব পারমিশন পেতে একটু সময় লাগে, কিন্তু একটা সময় পর কিন্তু তারা জবের পারমিশন দেয়। আর আমাদের হাবিব ভাই উনি আসছেন 2 মাসের বেশি হয়নি, কিন্তু দেখেন উনিও কিন্তু বেকার নেই, কেউ এখানে স্টুডেন্ট ভিসায় এসে বসে থাকে না, সবাই আর্নিং করে পাশাপাশি স্টাডি করে। সেই সুযোগটা কোরিয়াতে বেশি, কোরিয়াতে যথেষ্ট সুযোগ আছে। আপনারা স্বপ্ন দেখতে পারেন, আপনারা প্রস্তুতি নিতে পারেন। দক্ষিণ কোরিয়াতে আসার পর তুলনামূলক বিগত দিনের চেয়ে সহজ হয়ে গেছে। সেই সহজ হওয়ার কারণ হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের ভিসা ইস্যুয়েন্স, ভিসা নাম্বার, দেন মাস্টার্সের জন্য এই ভিসা। তো আমি বলবো আপনারা স্বপ্ন দেখেন, আসলে স্বপ্ন বাস্তব হওয়া সম্ভব। আর স্বপ্নের বাস্তবতা আমার দুই পাশে দুজন বসে আছেন পাবলিকিয়া। আচ্ছা, আবার সেই কথায় ফিরে আসি। আপনারা জবের ক্ষেত্রে যদি বলেন যে অনেকেই এখানে আসার পরে প্রথমেই যেটা আমাদের ব্যারিয়ার, যখনই আমাদের বাংলাদেশে আমাদের মাতৃভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশটা ইউজ করি। মাশাআল্লাহ আমাদের বাংলাদেশিরা ভালো ইংলিশ পারি আমরা, কিন্তু দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এখানে আসার পরে প্রেক্ষাপট ইংলিশ দিয়ে তো আসলে কি চলা যায়, এই বিষয়ে আপনার মুখ থেকে শুনবে। আমি বললে তো আমার দর্শকরা আপনাদের মুখ থেকে শুনবো না, যার জন্য আমি চাচ্ছি আপনারা বলেন যে এখানে কমিউনিকেশনের জন্য ল্যাঙ্গুয়েজটা কি ব্যারিয়ার কিনা, সেটা কিভাবে পরিত্রাণ করা যায়, এবং সেই জন্য কি প্রিপারেশন থাকতে পারে, এবং কোন কোর্সে আসলে, বা ওনারা যদি আন্ডার গ্রাজুয়েট বা মাত্র এইচএসসি কমপ্লিট করলো বা ডিগ্রিতে বা অনার্সে ভর্তি হচ্ছে, অ্যাডমিশন নিচ্ছে, সেসব তাদের জন্য কি সাজেশন থাকতে পারে, কেএপি প্রোগ্রামটা বেটার হতে পারে নাকি ইএপি প্রোগ্রামটা বেটার হতে পারে। অ্যাজ এ সিনিয়র হিসেবে যেহেতু আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন ইএপি প্রোগ্রামে এখানে গ্লোবাল বিজনেস সেজং ইউনিভার্সিটি থেকে, তো সেক্ষেত্রে আপনি তো বাস্তবিক অভিজ্ঞতা আপনার আছে, একটা কারণের মধ্যে দিয়ে অনেক কিছু চড়াই উচড়াই পার করে কিন্তু এই পজিশনে আসছেন, সেই জিনিসটা শেয়ার করবেন। ওনাদের জন্য সাজেশনটা কি হতে পারে সেটা আপনার জানতে চাইছি। ধন্যবাদ। সত্যি কথা বলতে কোরিয়াতে আসার পরে আপনি ইংলিশটাকে আসলে আপনার ইউনিভার্সিটি পর্যন্তই সেই ইংলিশটা সীমাবদ্ধ থাকবে। আলটিমেটলি আপনি রাস্তায় বের হওয়ার সাথে সাথে আপনাকে ইংলিশ দিয়ে আপনি আসলে চলতে পারবেন না, আপনাকে কোরিয়ান ভাষা মাস্ট জানতেই হবে। টুটা ফাটা যতটুকুই হয় আপনাকে চলতে হলে এখানে ইংলিশ বলে আসলে আপনি তাদেরকে বোঝাতেও পারবেন না, তারাও বুঝবে না। তো সেই কারণে আপনাকে দেখা যাচ্ছে যে কোরিয়ান ভাষাতেই আপনাকে কমিউনিকেশনটা করতে হবে। তো আমি যেহেতু ইংলিশটাকে এসেছি, আমি এই জিনিসটা ভুক্তভোগী, আমি এটা বলতেই হবে। কারণ কি আমি এটা ভুক্তভোগী কেন, আমি এখানে ইংলিশটাকে এসে আমাকে পড়াশোনা করতে হয়েছে এখানে ইংলিশে, বাট কমিউনিকেশনটা যখন আমি করেছিলাম সেটা আমাকে করতে হয়েছে আপনার কোরিয়ান ভাষায়। তো যার কারণে প্রথম দিকে হচ্ছে জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। এটা চারটিখানি কথা না, হয়তো সামহাও ভাই ব্রাদারদের রিকমেন্ডেশনে অনেকে অনেকভাবে জব পায়, কিন্তু জব পাওয়াটা এটার থেকেও বড় কথা হচ্ছে আপনি যদি একটা ভালো মানের জব পাইতে হয় বা খুঁজতে হয়, সেক্ষেত্রে আপনাকে মাস্ট ল্যাঙ্গুয়েজটা লাগবেই। ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে আসলে উপায় নেই। তবে এটা আপনি এমন না যে দেশ থেকে শিখে আসা লাগবে, আপনি ডে বাই ডে যত দিন যাবে আপনি এটাকে ইমপ্রুভ করতে হবে। আর এর জন্য আমি সবথেকে বেশি যে জিনিসটাতে ফোকাস দিতে বলবো, আপকামিং যারা স্টুডেন্ট আসতে চাচ্ছেন
তাদেরকে বলতে চাই যারা রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছেন, যারা কমপ্লিট করেছেন তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অর্থাৎ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্র্যাক যেটা, সেটা আশাটা হচ্ছে সর্বোত্তম কাজ হবে ইন টার্ম অফ ইংলিশ ট্র্যাক। যারা এখানে এসে আইএলটিএস দিয়ে তারপর হচ্ছে পড়াশোনা করবে, হ্যাঁ ঠিক আছে ইজি হবে একটু, কিন্তু এটা আসলে আপনার জন্য বরঞ্চ গলার কাটা হিসেবে পরবর্তীতে দেখা দিবে। তো সেক্ষেত্রে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আসবে তারা 1 বছর যখন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে নাড়াচাড়া করবে, একটা অক্ষর নিয়ে যখন সে কথা বলবে, ভার্সিটিতে কথা বলবে বা যেখানে কথা বলার, সে যখন টুকটাক করতে থাকবে, 1 বছর নিয়ে যখন সে গবেষণা করবে, তখন দেখা যাবে সে মোটামুটি কমিউনিকেশনের জন্য তার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। আর এতে করে দেখা যাবে সে পরবর্তীতে যেখানেই যাবে তার কমিউনিকেশন ব্যারিয়ারটা থাকবে না। আর 1 বছর পড়াশোনা করার পর আমাদের দেশে যারা আসে স্টুডেন্টরা মাশাআল্লাহ করে নতুন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে 1 বছর তাদের জন্য এটা কিছুই না। কারণ কি, যেখানে কোরিয়াতে আসার জন্য শ্রমিকরা বা আমাদের শ্রমিক ভাইরা যারা, তারা পড়াশোনা করে তারা লেভেল টেস্ট দিয়ে তারপরে এখানে আসছে কাজের জন্য। সেখানে আমাদের স্টুডেন্ট ভাইরা কিন্তু আরো বেশি পড়াশোনার সাথে তারা জড়িত। তারা যখন 1 বছর একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করবে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ নিয়ে, তো তখন তাদের জন্য একটা লেভেল টেস্ট দেওয়া মানে ইজি হয়ে যায়। আর এখানে টপিক না, এখানে আরেকটা প্রোগ্রাম আছে KIIT। তো এইটা আবার দেখা যায় যে টপিকের থেকে তুলনামূলক সহজ হয়, কোরিয়ান ইমিগ্রেশন কর্তৃক পরিচালিত। এক্স্যাক্টলি, যেটা আপনি বাংলাদেশ থেকে পারবেন না, এটা এখানে এসে আপনি পারবেন। তো তুলনামূলক সেটা আবার ইজি হয় টপিকের তুলনায়। আর এটার ক্ষেত্রে আপনি যখন টপিক আপনার এই লেভেল 3 কমপ্লিট করে ফেলতে পারবেন, তখন আপনাদের জন্য জেডিএম এর মাধ্যমে দেরিং ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, সেখানে 2 বছরের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করার পর উইদিন আপনি 1 বছরের ল্যাঙ্গুয়েজ এবং 2 বছরের ডিপ্লোমা করার পর E7-1 ভিসা তারা করে দিচ্ছে। জব ভিসা সুইচ হয়ে যাওয়া এক্স্যাক্টলি, যেটা অপরচুনিটি আপনি 3 বছরে আপনার আলটিমেট গোল, কোরিয়াতে যারা আসে আমি ব্যাচেলর করি, মাস্টার্স করি, তারপরে পিএইচডি করি, আলটিমেটলি আপনাকে ওই E7-1 ভিসাতেই যাওয়া লাগে। তো তাহলে আপনি যেখানে 7 বছর ইনভেস্ট করে যে পজিশনে যাচ্ছেন, যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছে তারা কিন্তু 3 বছরের মাথায় সেই জায়গায় চলে যেতে পারছে। দ্যাট মিনস 3 বছরে তারা আগে এস্টাবলিশ হবে রাদার দেন যারা ইংলিশ ট্র্যাকে আসছে। এটা একটা বিগ প্লাস পয়েন্ট। যারা সাউথ কোরিয়াতে আসবে এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি আমি বলবো এটা, যে আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আসেন, হয়তো প্রথম দিকে আপনার কাছে সবকিছুই তিতা মনে হবে, মানে গিলা যাবে না, কিন্তু ডে বাই ডে জিনিসটা আপনার জন্য এবং আপনার ফিউচারের জন্য এটা বেটার অপরচুনিটি হিসেবে আসবে। আর জবের দিক থেকে যখনই আপনি ল্যাঙ্গুয়েজটা টুকটাক জানা শুরু করবেন, আপনার ইংলিশ পাড়ার বন্ধুর তুলনায় আপনি যখন টুকটাক কোরিয়ান ভাষা বলবেন, দুজন ইন্টারভিউ দিলে আপনাকে প্রথমে চয়েস করবে। এইটা একটা আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি এটা বললাম। আমি এখানে 2.5 বছর ধরে আছি, তো আমি যেটা আমার চাক্ষুষ প্রমাণ হিসেবে আমি পেলাম যে যারা এই টুকটাক ল্যাঙ্গুয়েজ পারে তাদের জবটা খুব সহজে হয়। আর যারা ইংলিশে কমিউনিকেশন করতে যায় তাদের ক্ষেত্রে দেখা যায় ওই আজকে এখানে কালকে ওখানে এভাবে করে তাদের দিন কাটাতে হয়। তো এটাই আর কি বলবো, যারা নতুন আসবে তাদের জন্য আমার রেকমেন্ডেশন বলেন, সাজেশন বলেন, সেক্ষেত্রে বলবো অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজে যারা আপনার রিসেন্টলি ইন্টার শেষ করেছে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আপনারা ফোকাস করেন। যদি আপনার কোরিয়াতেই আসার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে চলে আসতে পারেন, এসে এখান থেকে পরবর্তীতে ডিপ্লোমা করেন, অথবা আপনি চাইলে ব্যাচেলরও করতে পারেন, সেটা আপনার যার যার ব্যক্তিগত চয়েস। জি জি, ধন্যবাদ ফখরুল ভাই। যারা অলরেডি অনার্স কমপ্লিট করে ফেলেছেন, পিএইচডি প্রোগ্রামে মাস্টার্সের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য হতাশ হওয়ার প্রয়োজন নেই। আসলে অপরচুনিটি সব জায়গায় আছে। আপনি মাস্টার্সের ক্লাসগুলো সপ্তাহে 2 দিন বা সর্বোচ্চ 3 দিন হয়ে থাকে, তো আপনি ওরফা কেভাবে যখনই সময় পাবেন, ভাষার প্রতি যদি একটু যত্নশীল হন, আপনার কোর্সের মধ্যেও ল্যাঙ্গুয়েজ কারিকুলাম থাকবে, থাকবে, ক্রেডিট থাকবে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, সাবজেক্ট থাকবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। তো সেটা যখন আপনি একটু সিরিয়াসলি পড়াশোনা করবেন, আপনি শিখতে পারবেন। আর স্বাভাবিক কাজের ফাঁকে যখন আপনার জব থাকবে না, অলস সময় কাটাচ্ছেন, সেটা লেজি টাইম পাস না করে কোরিয়ান ভাষার প্রতি একটু যত্নবান হন। কারণ আপনি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, মাস্টার্স কমপ্লিট করবেন, তখন কিন্তু আপনি জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন, কোরিয়ান ভাষায় দক্ষতা বা জেনারেল বেসিক কমিউনিকেশনের প্রয়োজন হবে। তো সেই জিনিসটা কীভাবে করবেন, আপনার স্টাডি রত অবস্থায় যদি আয়ত্ত করে নেন, তাহলে
ডিগ্রি কমপ্লিট করার পরে খুব বেশি বেগ পাইতে হবে না আপনাকে জব ভিসায় সুইচ হতে। তো ভালো অপরচুনিটি আছে, সুযোগ আছে, হতাশ হওয়ার দরকার নেই। আপনারা সেগুলো অপরচুনিটিগুলো ব্যবহার করবেন। আসার পরে প্রবাস জীবনটা কখনোই কি বলে এত ইজি না, অনেক বেশি চ্যালেঞ্জিং। আর বিশেষ করে স্টুডেন্ট লাইফটা স্ট্রাগল করার টাইম আসলে। হ্যাঁ, আমরা বীজ বপন করি, চারা গজায়, সেই চারাটা পরিচর্যা যত্ন সঠিকভাবে নিতে পারলেই কিন্তু ভবিষ্যতে সেটা বড় বৃক্ষে পরিণত হয় এবং ফল ভোগ করি, রাইট? তো ঠিক সেভাবেই স্টুডেন্ট যে লাইফটা সেটা হচ্ছে কাল্টিভেশন করার সময়, চাষাবাদ করার সময়, কিন্তু ফল খাবেন যে পরে। তো যে ফসল ঘরে তুলবেন সেটা হবে স্বপ্ন, কিন্তু সেটার জন্য কাল্টিভেশন প্রয়োজন, সেটার জন্য পরিশ্রম প্রয়োজন, অধ্যাবসায় প্রয়োজন। সেই জিনিসটা আপনাদের স্টুডেন্ট লাইফেই বেশি বেশি করতে হবে। যত বেশি স্ট্রাগল করবেন, যত বেশি স্ট্রাগল করে সে তত দ্রুত তার যে গোল সেই পর্যন্ত পৌঁছাইতে পারে, তার রিজিকের সন্ধান দ্রুত করে ফেলতে পারে। তো সবার জন্য শুভকামনা থাকবে। আমার ভাইরা আজকে ফখরুল ভাই 2 বছর হয়েছে, 2 থেকে 2.5 বছর না কোরিয়াতে রানি, 2 থেকে 2.5 মাস নতুন। দুইজনের 2 রকম অভিজ্ঞতা, একজনের একদম ব্র্যান্ড নিউ, আরেকজনের একটু এক্সপিরিয়েন্স। আর আমি তো আছি আপনাদের জন্য, যে সর্বসময়ের জন্য যে কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা থাকে, সাজেশন থাকে, অলওয়েজ ওয়েলকাম। তো যোগাযোগ করবেন আমাদের সাথে, জেডিএমের সাথে। সবার সুস্থতা কামনা করি, ভালো থাকবেন সবাই। বিদায় নেন আমার কাস্টমারদেরকে। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। সবাইকে ফাইনালি লাস্ট একটা কথা বলবো, যদি ভালো লেগে থাকে যে আমরা পাবলিকলি আমরা কিছু সময় আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করেছি, এগুলো ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিবেন বন্ধুদের মাধ্যমে, লাইভটা একটু শেয়ার করার চেষ্টা করবেন, আমাদেরকে একটু রিকমেন্ড করবেন। প্রত্যাশা থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।